ভাই রিল্যাক্স। এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। জার্মানি কুরাসাওয়ের বিপক্ষে ৭ ১ গোলে জিতেছে। এইখানটাতে জার্মানি ব্রাজিলের সেই ৭ ১ গোলের ম্যাচের রেফারেন্স নিয়ে আমি আলোচনা করব না। অথচ সেই আলোচনা করাতেই আপনারা অনেকে রাগ করেছেন, উত্তেজিত হয়েছেন, মন খারাপ হয়েছে। মন খারাপ তো হবেই। রাগও আসলে করতে পারেন। অত বেশি উত্তেজিত হওয়াটা আমার কাছে একটু অযৌক্তিকই মনে হয়। স্পোর্টস জিনিসটাই হচ্ছে গিয়ে এরকম যেইখানটাতে এই ব্যান্টার ব্যাপারটা থাকবে, এই একটু খোঁচাখুচির ব্যাপারটা থাকবে, এই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এই টপিকস গুলো তো থাকবেই। কিন্তু একই সঙ্গে আমরা কতটুকু যাবো, আমাদের সীমাটা কতটুকু, সেইটাকেও আসলে একটু মাথায় রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। আমি কোনো জ্ঞানী, জ্ঞানী কথা বলছি না। আমি এখানে বিবেক সেজেও কথা বলছি না। আমি জাস্ট শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। দেখেন, ওয়ার্ল্ড কাপ ফুটবলেরটা আমাদের কাছে এত ভালো লাগে কেন? ধরেন বাংলাদেশের ক্রিকেটটা তো আমাদের খুবই হচ্ছে গিয়ে প্রাণের খেলা। কিন্তু ক্রিকেট দল যখন জিতে আমরা সবাই জিতি। ক্রিকেট দল যখন হারে আমরা সবাই হারি। ফলে ওইখানে ঠিক খোঁচাখুচির ব্যাপারটা নাই। বিশ্বকাপ ফুটবলের সময় কিন্তু রয়েছে এবং বিশেষত যে এই যে ব্রাজিল, আর্জেন্টিনায় আমাদের সমর্থকরা ভাগ হয়ে যান, ওই খোঁচাখুচির একটা মজাও রয়েছে, ব্যান্টারের একটা মজাও রয়েছে। আমি কিন্তু কোনো খোঁচাখুচি করিনি। আমি জাস্ট শুধু একটা রেফারেন্স দিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই রেফারেন্সটা খুবই যৌক্তিক। আমি তো খেলা শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে এই আলোচনাগুলো করি। এরপরে দেখলাম সোশ্যাল মিডিয়া এটাতে আসলে ভেসেই গিয়েছে। এটা হবে, হওয়ারই কথা। ব্রাজিল সমর্থকদের একটু খারাপ সময় যাচ্ছে, একটু মন খারাপটা খিঁচ মেরে একটু অপেক্ষা করেন ভালো সময়ের জন্য। এছাড়া তো আসলে খুব বেশি কিছু বলার নেই। আর ধরেন আমি বলতে পারি যে যদি এই বিশ্বকাপে কেউ হাত দিয়ে গোল দেয় তাহলে কিন্তু আমি ডিয়েগো ম্যারাডোনার সেই গোলের রেফারেন্স টানবো। যদিও এই ভিএআর এর যুগে সেটা কঠিন। যদিও ১৯৮৬ বিশ্বকাপে ভিএআর থাকলে ম্যারাডোনার ওই গোলটাও হতো না। তো যাই হোক সেই ম্যাচটা হয়েছে, আলোচনা হয়েছে। ওইটা নিয়ে এত বেশি মন খারাপ করা বা এত বেশি উত্তেজিত হওয়া বা ধরেন কোনো একটাতে আপনার কনক্লুশন ড্র করে ফেলাটা, সেইটা আমার মনে হয় যে স্পোর্টিং যে মজাটা তা থেকেই বোধহয় বঞ্চিত হতে হয়। যাই হোক, এই আলোচনার বিষয় সেইটা না। আলোচনার বিষয়ের সঙ্গে ব্রাজিলের একটা সংযোগ রয়েছে। যদিও এই নেদারল্যান্ডস জাপান যে ম্যাচটা গ্রুপ এফ এর, সেই গ্রুপে তো আর ব্রাজিল নেই। কিন্তু এই যে ম্যাচটা হলো যেইখানটাতে ২-২ গোলে খেলাটা ড্র হলো। ১ম হাফে কোনো গোল হয়নি। সেকেন্ড হাফেই যে ৪ টা গোল হলো এবং লাস্ট মোমেন্টে গিয়ে যে জাপান সেকেন্ড গোলটা দিয়ে পিছিয়ে পড়ে তারা একবার সমতায় ফিরেছিল। দ্বিতীয়বার পিছিয়ে পড়ে তারা সমতায় ফিরে ম্যাচটা শেষ করল। সেটার সাথে ব্রাজিলের সংযোগের জায়গাটা কোথায়? ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সেই সি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে এফ গ্রুপ রানার্স আপ এর দেখা হয়ে যাবে নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 32 তে। এখন প্রথম কথা হচ্ছে গিয়ে ব্রাজিল কি সি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে? প্রথম ম্যাচটাতেই তো মরক্কোর সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে। ফলে বাকি ২ ম্যাচ ওই স্কটল্যান্ড হাইতির বিপক্ষে এই ব্রাজিল মরক্কো তাদের রেজাল্ট কি হবে? ধরেন এই ২ দলের বিপক্ষেই ব্রাজিল মরক্কো ২ দলে জিতলো তখন আবার সেই মানে হচ্ছে গিয়ে এই গোল ডিফারেন্সের বিষয়-টিষয় চলে আসবে, বেশি গোল করার বিষয় চলে আসবে। তো অনেক কিছু এখনো অনিশ্চয়তার জায়গা রয়েছে। ফলে ওইখানটাতে ব্রাজিল ওই গ্রুপে চ্যাম্পিয়ন হবেই সেটা বলা যাচ্ছে না। তারপরও একটা মোটা দাগের হিসাবটা থাকে। এখন এই এফ গ্রুপটাতে আসলে রানার্স আপ কে হবে? হিসাব নিকাশে জাপানের হওয়ার কথা। ধরেন হিসাব নিকাশে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের হওয়ার কথা। কিন্তু আজকে নেদারল্যান্ডস এবং জাপান তারা যেই লড়াইটা করল সমানে, সমানে তাতে আসলে ব্রাজিল যেমন নিজেদের গ্রুপের অবস্থান নিয়ে নিশ্চিত না, ঠিক তেমনিভাবে এই গ্রুপেও কারা চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে সেইটাও প্রথম ম্যাচ শেষে আসলে ওরকম বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই। খেলাটা যে হয়েছে সেখানে ফার্স্ট হাফে কোনো গোল হয়নি। কিন্তু সেকেন্ড হাফেই ৪ টা গোল হয়েছে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে প্রথম ২০ মিনিটের মধ্যেই ৩ টা গোল হয়ে গেল। যেইখানে শুরুতে নেদারল্যান্ডস এগিয়ে গেল ফিটজেল ফন ডাইক। তিনি হেড করে খুব সুন্দর একটা প্লেসিং হেড, খুবই অ্যাকুরেট একটা হেড করে তিনি দলকে এগিয়ে নিয়েছেন। ডান সাইড থেকে গ্রাভেনবার্খের যে ক্রসটা এসেছে সেটাকে কাজে লাগিয়ে। যদিও এটা শুরুটা হয়েছিল ফ্রি কিক থেকে, খুব বাজে একটা ফ্রি কিক হয়েছিল। কিন্তু ওই মুভটাই হচ্ছে গিয়ে পূর্ণতা পেয়েছে এই ভার্জিল ফন ডাইকের হেড থেকে করা গোলে নেদারল্যান্ডসরা এগিয়ে যাওয়াতে। এখন ডাচরা কিন্তু ১৯৭৮ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে কখনোই ওয়ার্ল্ড কাপের ১ম এ গোল দেওয়া ম্যাচটাতে তারা হেরে যায়নি। ফলে যখন নেদারল্যান্ডস ১ম এ গোলটা দিয়ে দিয়েছে এটা একটা ঐতিহ্যেরও তাদের একটা শক্তি রয়েছে। ইতিহাসের এই পরিসংখ্যানের একটা তাদের হচ্ছে গিয়ে পাওয়ার ছিল। কিন্তু জাপান এরপর খুব দ্রুতই কামব্যাক করে। এখানে কুবোর খুব একটা কম্পোজড অবস্থায় থেকে তিনি ওই বক্সে ঢুকে পড়ে যেই পাসটা তিনি দিয়েছেন নাকামুরাকে তার ওই জোরালো শটটা কিন্তু ওটা একটুখানি ডিফ্লেকশন হয়েছিল মনে হয় এবং সেই শটটা কিন্তু জালে জড়িয়ে যায়। জাপান কিন্তু প্রথম হাফে মনে হয়েছিল যে তারা খুব একটা আসলে খেলছে না। বরং নেদারল্যান্ডসের খেলাটাকে তারা আসলে নষ্ট করার চেষ্টা করছে।
সো যখন তারা আগে গোল খেয়ে গেল তখন তো তাদের আসলে কামব্যাক করতেই হতো এবং সেই কাজটাই তারা করছে। ডাচরা কিন্তু এইটারও আবার জবাব দিয়েছে। তারা খুব কুইক রিপ্লাই তারা দিয়েছে এবং আবারও তারা এগিয়ে গিয়েছে সামারভিলের একটা ব্রিলিয়ান্ট গোলে আমি বলব। তিনি যেভাবে হচ্ছে গিয়ে ভেতরের দিকে ঢুকে বলটাকে বাম পায়ে নিয়ে জায়গা করে দারুণ একটা প্লেসিং এবং জোরালো শট এবং অবভিয়াসলি এইখানটাতে তার আউটসাইড দিয়ে যে রানটা আ ডেমফ্রিস মেক করছিলেন সেইটাও জাপান ডিফেন্সকে একটু বিভ্রান্ত করে ফেলে। সেই সুযোগটা কাজে লাগিয়ে সামারভিল দলকে এগিয়ে নিয়ে যান। এই ৩ টা গোলই কিন্তু হয়ে গেল সেকেন্ড হাফের ধরেন ১ম ২০ মিনিটের মধ্যেই এবং তারপর থেকে এটা ডাচরা আরো কিছু তাদের লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল। মালেন সুযোগ পেয়েছিলেন। ওইখান থেকে হচ্ছে গিয়ে আরো পরে আবার তাদের আ এম ওই বেশ কয়েকটা সুযোগ তারা যে পেয়েছিল সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে নেদারল্যান্ডস পারেনি এবং সেইটার খেসারত তাদের দিতে হয়েছে। ম্যাচের একেবারে শেষ দিকে ৮৮তম মিনিটে গিয়ে জাপান যে সমতাসূচক গোলটা করে, কর্নার থেকে গোলটা করে তারা সেটা এবং ওইখানটাতেও একটুখানি ডিফ্লেকশন ছিল। এখন ম্যাচটা যেরকম হয়েছে তাতে করে কিন্তু খুব ক্লিয়ারলি যে এই ম্যাচটা থেকে নেদারল্যান্ডসের জয় পাওয়া উচিত ছিল সেরকম বলা যাবে না। আবার জাপানের কথাটা দেখেন যে তারা হয়তোবা সেকেন্ড বেস্ট টিম ছিল। কিন্তু ২ বার পিছিয়ে পড়ার পরও ম্যাচে যখন তারা এইভাবে ফিরেছে, সেইটা কিন্তু আসলে এই জাপান টিমটার শক্তি সম্পর্কে একটু ধারণা দেয়। অবশ্য সেই ধারণা আগেও পাওয়া গেছে। এই যে কিছুদিন আগে মাস ৬-১ আগে তো গত অক্টোবরেই ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে তারা ২-০ তে পিছিয়ে পড়ে ৩-২ গোলে জিতে গিয়েছিল। ফলে এই জাপানকে আসলে কাউন্ট করতে হবে। নেদারল্যান্ডসও ১ম ম্যাচটা যেরকম খেলেছে, ২ টা দলের কোনো দলই যে অনেক দূর যাবে এইবারের ওয়ার্ল্ড কাপে মানে আমি বলছি যে ধরেন সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যাবে তা হয়তোবা না। কিন্তু এই গ্রুপ থেকে টপ 2 টিম হিসাবে এই নেদারল্যান্ডস এবং জাপানেরই যাওয়ার কথা। কিন্তু কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে গ্রুপ রানার্স আপ হবে, ১ম ম্যাচ শেষে অন্ততপক্ষে সেইটা বোঝার খুব একটা সুযোগ থাকলো না। ঠিক যেমনভাবে এই গ্রুপের রানার্স আপের সঙ্গে যে সি গ্রুপ ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়নের খেলা হবে, সেই ব্রাজিল গ্রুপেও কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে গ্রুপ রানার্স আপ হবে, ১ম ম্যাচ শেষে বোঝার কোনো উপায়ই নেই।